পয়েন্টিং অ্যাট লাইন পার্ট 31 চ্যাপ্টার 25 দ্য শ্যাডো। যদি আমি এই গুমট বলরুমে আরেক মুহূর্ত থাকি তাহলে শুধু চাপমুক্ত করার জন্যই মানুষকে গুলি করা শুরু করব। এখানে অনেক মাথা আছে যেখানে আমি অনায়াসে গুলি বসিয়ে দিতে চাই। অ্যাডি আমার পাশে দাঁড়িয়ে আছে, তার ছোট্ট হাতটি এমনভাবে আমার বাহু আঁকড়ে ধরে আছে যেন তার জীবন এটার উপর নির্ভর করছে। এটা নেশার মতো। চলো এখান থেকে বেরিয়ে যাই, আমি তার কানে ফিসফিস করে বলি। তার ঘাড় আর কাঁধের সংযোগস্থল থেকে ভেসে আসা জুঁই ফুলের মিষ্টি গন্ধে আমার দাঁত কিরমির করে ওঠে। কামড়ে দিতে ইচ্ছে করে, নিজের ইচ্ছা শক্তি দিয়ে দমন করি। তার লাল গোলাপ লাগানো চুল নিয়ে হাঁটু গেড়ে বসে আমাকে মাউথ দিচ্ছে, গলায় বেল্ট বাঁধা। এই দৃশ্যগুলো মনে পড়তেই একটা গর্জন বেরিয়ে আসে, আর নিজের ঠোঁট সন্তুষ্টির হাসি চাপা দিয়ে অনেক কষ্ট হয় যখন অনুভব করি সে কাঁপছে। তার এই প্রতিক্রিয়া কোনো মাদকের চেয়ে বেশি শক্তিশালী। এটা আমাকে পাগল করে তোলে, আর আমি তার গলা চেপে ধরে তাকে এতক্ষণ পর্যন্ত করতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা একই শ্বাস নিতে পারি না। এই মেয়েটা আমাকে পশুতে রূপান্তরিত করে দিচ্ছে। তার মাথা হঠাৎ আমার দিকে ঘুরে আসে, ভ্রু কুঁচকে যায় বিভ্রান্তি আর প্রায় রাগের মতো এক অভিব্যক্তিতে। সে সম্ভবত ভাবছে আমি এখানে থেকে পুরোপুরি চলে যেতে চাইছি, আর এতে তার প্রপিতামহীর সম্পর্কে তথ্য জানার সুযোগ সে হারাবে। শান্ত হও আমার ছোট্ট ইঁদুর, আমি শুধু এই ঘর থেকে বের হওয়ার কথাই বলেছি। সে স্বস্তি পায়, তার কাঁধ 1 ইঞ্চি নেমে আসে। বলাই বাহুল্য সব অতিথিদের বলরুমের ভেতরেই থাকার কথা, কিন্তু যদি নিয়ম আর আইন মেনে চলা আমার অভ্যাস হতো তাহলে আমি এখন যেখানে আছি সেখানে থাকতাম না। একজন সিনেটরের বাড়িতে, সেই মেয়েটিকে নিয়ে যার আমাকে চাওয়ার কথা না। আমি তার হাত ধরলাম, তার ত্বকের স্পর্শে নিজের ত্বক স্পর্শ করানোর অনুভূতিটা উপভোগ করতে করতে তাকে রুমের বাইরে নিয়ে গেলাম। আমি অপেক্ষা করলাম যতক্ষণ না মনে হলো সবার দৃষ্টি আমাদের থেকে সরে গেছে। তারপর দরজা দিয়ে বের হয়ে এক বিশাল হলওয়েতে পা দিলাম। এখনই হবে বাড়িটা খুঁজে দেখার জন্য সঠিক সময়। দেখতে পারি এই পেডোফাইল বা শিশু নিপীড়ক এর নিরাপদ স্থানে কি আছে। কিন্তু স্বার্থপরের মতো আমি শুধু অ্যাডির কাঁধে জমে থাকা টেনশন কিছুটা কমিয়ে দিতে চাই। এখন পর্যন্ত সে চমৎকার করছে। স্পষ্ট নার্ভাসনেস থাকা সত্ত্বেও সে রুমের প্রতিটি মানুষকে নিজের প্রেমে ফেলে দিয়েছে। যদি কিছু হয়ে থাকে তাহলে তার লাজুক নিষ্পাপ স্বভাব আর মসৃণ কথা এই মানুষগুলোর প্রতিদিনের ওষুধের মতো, যা তাদের পাগল হওয়া থেকে বাঁচিয়ে রাখে। আমি একই সাথে তার উপর মুগ্ধ এবং বিরক্ত, কারণ এই মেয়েটি যা করেছে তা হলো এই মানুষগুলোকে আবারও তাকে দেখতে চাওয়ার ইচ্ছে তৈরি করে দিয়েছে। আর এটাই এমন একটি জিনিস যা আমাদের দুজনের কেউই চায় না। আমি ফোন বের করে দ্রুত জেকে একটা মেসেজ পাঠাই, তাকে সিকিউরিটি ক্যামেরাগুলোর ব্যবস্থা করতে বলি। বলরুমের প্রবেশদ্বার থেকে এখন পর্যন্ত ডজনখানেক ক্যামেরা আমি দেখেছি, আর আমি নিশ্চিত মার্কের একটা টিম সক্রিয়ভাবে নজরদারি করছে যেন কেউ ঠিক আমরা যা করছি সেটা না করতে পারে। মার্ক সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবে আর আমাদের ধরা পড়তে হবে। তার আগে আমাদের মজা করার কোনো সুযোগই থাকবে না। যেই নিশ্চিত করে জানাই যে ক্যামেরাগুলো এখন সেট করা আছে, আর আমি আর অ্যাডি দৌড়ে পড়ি। তার হিল টাইলের মেঝের উপর ঠকঠক করে ওঠে যখন আমরা হলওয়ে আর রুমের জটিল গোলকধাঁধার মধ্য দিয়ে চুপচাপ হাঁটছি। মাঝে মাঝে আমি দরজা খুলে ভেতরে উঁকি দিই, কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু পাই না যতক্ষণ না আমরা এত দূর এগিয়ে যাই যে বলরুমের শব্দ আর দেয়াল পেরিয়ে এখানে পৌঁছাতে পারে না। আরেকটি হলওয়ের শেষ প্রান্তে আছে বিশাল ডাবল দরজা, চেরি কাঠের লালচে রং শ্যাম্পেন রঙের দেওয়ালের সঙ্গে আলাদা করে চোখে পড়ে। আমি দরজার দিকে এগিয়ে যাই, অ্যাডি কষ্ট করে পেছন পেছন হাঁটছে। জেড, আমাদের এভাবে লুকিয়ে বেড়ানো উচিত না, আমরা সমস্যায় পড়ব। সে আকুতি করে বলে, পেছনে তাকিয়ে দেখে যেন কেউ তার পেছনে ধাওয়া করছে। এটাই পঞ্চমবার সেই কথা বলছে আমরা বলরুম থেকে বের হওয়ার পর থেকে। তবু তার চোখে উত্তেজনা প্রসারিত হয়ে আছে। সে আমাকে ধোঁকা দিতে পারবে না যখন তার উৎসাহ স্পষ্টভাবে তার চোখে ফুটে ওঠে। সে ভয় পেয়েছে, নার্ভাস, আর এই অনুভূতি তার ভিজে যাওয়ার জন্য যথেষ্ট। এই মেয়েটা ভয়ের মধ্যেই আনন্দ খুঁজে পায়। যেদিন আমি বুঝেছি যে তার ভেতরে আমি যে ভয় তৈরি করি সেটাতে সে উৎসাহিত হয়,
সেদিনই আমি জানতাম তাকে আমি কোনোদিন ছাড়বো না। সে যেন আমার জন্যই তৈরি। সস, বেবি গার্ল, আমি ফিসফিস করে বললাম। তার দুর্বল প্রতিবাদগুলো চুপ করিয়ে দিচ্ছি। তার মুখ থেকে একটা স্পষ্ট ক্লিকের শব্দ বেরিয়ে এলো যখন সে চুপ করে গেল। আর এবার আমি আর নিজের হাসি লুকানোর চেষ্টা করলাম না। অতি সহজ আমি ধীরে ধীরে দরজাগুলো খুললাম, মাথা ভেতরে ঢুকিয়ে চারপাশে তাকালাম। আমার চোখ অন্ধকারে মানিয়ে নিতে একটু সময় নিল, কিন্তু যখন ভালোভাবে দেখতে পেলাম আমার হাসিটা আরও চওড়া হয়ে গেল। আমি পেছনে ফিরে অ্যাডের দিকে তাকালাম, তাকে আমার সেই দ্রুত হাসিটা দেখালাম। তার চোখ বিস্ফোরিত হলো, আরেকটি প্রতিবাদ তার ধারালো ঠোঁট জিভে জমা হলো। তাকে ভেতরে টেনে নিয়ে গেলাম, দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম আর তাকে রুমটা দেখতে দিলাম। আবারও তার আপত্তি চুপ করিয়ে দিলাম। একটা মুভি থিয়েটার, দেয়ালের দুই পাশে 10টি সারিতে আরামদায়ক লাল চেয়ার বসানো, আর সামনে একটা বিশাল স্ক্রিন যার পাশের দিকগুলো বাঁকানো, যা দর্শকের পার্শ্বদৃষ্টি পর্যন্ত ভরিয়ে দেয়। এতে মনে হয় যেন তুমি মুভির ভেতরে ঢুকে গেছো। আর আমি খুব ভালো জানি ঠিক কোন ধরনের মুভি এখন দেখা উচিত। আমি নোট করি দেওয়ালগুলো প্যাড দিয়ে ঢাকা আর দরজাগুলো শক্ত করে সিল করা। এই রুমটা সাউন্ড প্রুফ, আর এই রাত যেভাবে পারফেক্ট হয়ে উঠছে তাতে আমার হাঁটু প্রায় দুর্বল হয়ে আসছে। জেড, তুমি যাই প্ল্যান করো। তার কণ্ঠ মিলিয়ে যায় যখন আমি রুমের পেছনের প্রজেক্টরের দিকে এগিয়ে যাই। একটা ডিসপ্লে স্ক্রিন আছে যেখানে প্রজেক্টরের কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে, সাথে হাজার হাজার মুভির অপশন। এর মধ্যে কিছু মুভি তো এখনও থিয়েটারে পর্যন্ত আসেনি। আমি সামনের কয়েক মাসে রিলিজ হবে এমন নতুন একটি হরর মুভি সিলেক্ট করি, যার মানে অ্যাডি এখনও এটা দেখেনি, আর পুরো অভিজ্ঞতাটা তার জন্য নতুন হবে। আশা করি মুভিটা ভালো হবে আর আমি যে প্রভাব চাই সেটা তৈরি করবে। জেড, আমাদের এখানে থাকা উচিত না, সে বলে পেছাতে পেছাতে দরজার দিকে সরে যায়। আমি হেসে উঠি। সদা নিয়ম মানা। আমি লক্ষ্য করি স্ক্রিনের বাটনগুলো নিয়ে খেলা করতে করতে। বলো তো ছোট ইঁদুর, তুমি কি তোমার বাবার সাথে ঘনিষ্ঠ? সে নাক সিটকায়। তুমি এই প্রশ্ন কেন করছো? তোমার বাবা একজন আর্টনি, তাই না? একজন নিয়মকানুন মানা মানুষ। আমি ভাবছিলাম নিয়ম মানার এই ইচ্ছেটা তুমি নিশ্চয়ই তার কাছ থেকে পেয়েছো, তাই না? সে ঠোঁট উল্টে বলে, না, তার থেকে আমি এটা শিখিনি। আমি থামি, কাঁধের ওপর দিয়ে পেছনে তাকাই, তাকে একটা দুষ্টু হাসি দেই। তাহলে তোমার ড্যাডি ইস্যু আছে নাকি? আমার কোনো ড্যাডি ইস্যু নেই, সে ঝাঁজের সাথে বলে ওঠে। মানে আসলে নেই। আমার বাবা সবসময় থাকতো কেবল। আমার মা এতটাই প্রভাবশালী ছিলেন যে উনি সাধারণত পেছনের দিকে হারিয়ে যেতেন। সে নাক টেনে কথা শেষ করে পুরোপুরি অস্বস্তিতে ভরা মুখ করে। আচ্ছা, আগে যদি না থেকেও থাকে, এখন আছে। আমি টেনে টেনে বলি। তার গাল লাল হয়ে উঠতে দেখেই আমার হাসি চওড়া হয়। তার চোখ বিস্ফোরিত হয় আর মুখ অবাক হয়ে হাঁ করে যায়। আমি চাই এই মুখে আবার আমারটা ঢুকিয়ে দেই, যেন এটার আরও ভালো ব্যবহার হয়। এই বিষয়ে তার দক্ষতা যথেষ্ট উন্নত। আর সে কীভাবে এই দক্ষতা শিখেছে সেটা ভাবলেই আমার মধ্যে এক মুহূর্তের জন্য হিংস্রতা জেগে ওঠে। তুমি কি বলছো তুমি আমার ড্যাডি? সে অবিশ্বাস্যভাবে কেঁপে কেঁপে বলে, আমাকে তার দিকে মনোযোগ দিতে বাধ্য করে। ঠিক তাই বেবি, আর তুমি আমার ভালো ছোট্ট মেয়ে। আমি নরম গলায় গেয়ে উঠি, নিচের ঠোঁটের ওপর দিয়ে জিভ চালিয়ে দিই আর এমন দৃষ্টিতে তার দিকে তাকাই। ফাক, এই মেয়ের সাথে কি কি করতে চাই আমি, এমন সব কিছু যা তাকে দেখাবে আমি ঠিক কতটা পাগল হতে পারি। আমি না, সে ফিস ফিস করে গর্জায়। যদিও তার প্রতিবাদ দুর্বল। মুভিটাকে আপাতত ফেলে রেখে আমি তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই, তাকে এক কোণে ঠেলে দেওয়ালের দৃশ্য উপভোগ করতে করতে। সে পেছাতে পেছাতে এক দেওয়ালে গিয়ে ধাক্কা খায়। যদি তার শক্তি থাকতো সে হয়তো তার দৃষ্টির তাপে আমাকে পুড়িয়ে দিত। ভাগ্যিস সে এখনও বুঝতে পারেনি যে তার কাছে আসল ক্ষমতা কতটা। আমি থামি না যতক্ষণ না আমার শরীর তার শরীরের সাথে পুরোপুরি মিশে যায়। তার পাতলা জামার ভেতর দিয়ে তার বুকের উঁচু স্তর অনুভব করি। এর আগেই তাকে হাঁটু গেড়ে আমার সামনে বসে থাকতে দেখা এমনভাবে আমাকে শেষ করে দিচ্ছিল যেন জীবন এটার উপর নির্ভর করছে। তবুও সেই সময়ে সে ক্ষিপ্ত হয়েছিল। এটাই আমার দেখা সবচেয়ে অসাধারণ দৃশ্য। সে সেই মুহূর্তে তার ক্ষমতা ফেরত চাইছিল, আর আমি খুশি হয়ে তাকে দেখিয়েছিলাম যে সে কোনোদিন সেই ক্ষমতা হারায়নি।
এই সুন্দরী মেয়েটার হাতের তালুতে আমার জীবন ধরা আছে, সে শুধু সেটা দেখতে অক্ষম। আসলে একমাত্র সত্যিকারের ঝুঁকিতে আছি আমি। না, আমি ফিসফিস করে বলি। আমি তার থুতনিটা উঁচু করি, নরম করে ঠোঁটে ঠোঁট ছুঁই। তার হঠাৎ করেই তীক্ষ্ণ নিঃশ্বাস নেওয়া আমাকে শার্টের নিচে শক্ত করে তোলে। যদি তুমি আমার ছোট্ট মেয়ে হতে, তাহলে যতদিন আমাদের আত্মা এই পৃথিবীতে বেঁচে থাকবে, আমি তোমার শরীরের প্রতিটি ইঞ্চি পূজা করতাম। আমার জিভের ছোঁয়া থেকে কোনো অংশই বাদ যেত না। আমি তার নিচের ঠোঁটে হালকা কামড় দেই আর তার গলা থেকে এক নরম কাতর ধ্বনি বের করে আনি। অস্বাদিত। আমি ফিসফিস করে বলি। আমার জিভ বেরিয়ে এসে তার ঠোঁটের প্রান্ত বরাবর চলে যায়। আমার হাত ধীরে ধীরে উপরে উঠে তার ছোট্ট গলাটা ধরে, আর আমার গলা থেকে গভীর গর্জন বেরিয়ে আসে, যেটা থামাতে পারি না। আমার আঙুলগুলো প্রায় পুরোপুরি তার গলাটাকে ঘিরে ফেলে। আমি খুব সহজে এটা ভেঙে দিতে পারতাম, ক্ষত তৈরি করতে পারতাম, আমার জিহ্বা আর দাঁতের দাগ রেখে যেতে পারতাম তার উপর। যদি তুমি আমার ছোট্ট মেয়ে হতে, আমি নিঃশ্বাস নিতে নিতে বলি, ইচ্ছার আগুন বিপজ্জনকভাবে বেড়ে ওঠে, তাহলে তোমার মিষ্টি ছোট্ট জায়গায় এতটাই ভর্তি থাকতো আমার দ্বারা যে তুমি ভুলেই যেতে কি মানে ফাঁকা থাকা। আমি এত গভীরে ঢুকতাম তোমার মধ্যে যে তোমাকে আমাকে কেটে বের করতে হতো। এরপর আমি দাঁত বের করে হেসে উঠি, তার গলাটা এমনভাবে চেপে ধরি যে তার মুখ গোলাপি হয়ে ওঠে। মনে মনে কল্পনা করি সে যখন এমন বোকামি করার চেষ্টা করবে, তুমি রক্তক্ষরণে মারা যেতে তার আগেই। আমি বলি, আমি তা করতাম। সে ফিসফিস করে কেঁপে ওঠা গলায় বলে, আমি হাতের চাপ একটু আলগা করি যাতে সে কথা বলতে পারে। আমি ছুরি নিয়ে আমার গায়ের প্রতিটি ইঞ্চি কেটে ফেলতাম যাতে তোমার ছোঁয়ার কোনো চিহ্ন না থাকে আমার গায়ে। আমি ভ্রু উঁচিয়ে তাকেই একটা গম্ভীর শব্দ করে হাসি। তার এই অবাধ্যতা দেখে একই সাথে উত্তেজিত আর রেগে যাই। দেখা যাবে সেটা। আমি নিচু হয়ে তার কানের শিশিরে ঠোঁট ছুঁয়ে নিশ্চিন্ত করে বলি, ছোট্ট মেয়ে। আমি ফিসফিস করে বাকিটুকু শেষ করি। অ্যাডির হাত ধরে তাকে টানতে টানতে আমি টাচ স্ক্রিনের কাছে নিয়ে যাই মুভি চালানোর জন্য। তারপর সামনে প্রথম সারির ঠিক মাঝের সিটে বসে পড়ি। তাকে জোর করে আমার কোলে বসিয়ে দিই। সে আমার থেকে 2 সিট দূরে বসার চেষ্টা করছিল, কিন্তু সেটা দেখে আমার মুখ থেকে গভীর হাসি বেরিয়ে আসে। মাত্র 5 সেকেন্ডের মধ্যেই তার ছোট দেহটাকে ধরে নিজের উপর বসাতে যেই সময় লেগেছে, সেই সময়ে তার মুখ থেকে একের পর এক গালি বেরিয়ে এসেছে। মুভির শুরুর ক্রেডিটের সাথে সারাউন্ড সাউন্ড গর্জে ওঠে। তাতে অ্যাডি ধাক্কা খেয়ে আমার গায়ে লেগে যায়। আমি তার কোমর জড়িয়ে ধরি, তাকে নিজের দিকে টেনে আনি যতক্ষণ না সে পুরোপুরি আমার সাথে মিশে যায়। তার টান টান সুন্দর গঠন বসে থাকে আমার শক্ত হয়ে থাকা জিনিসের ওপর। আর যখন সে টের পায় আমি কতটা শক্ত হয়ে আছি, তখন সে হঠাৎ শক্ত হয়ে যায়। জেড, সে হাহাকার করে সাবধান করে দেয়, যদিও সেটা আমাদের দুজনের উপরই কোনো প্রভাব ফেলে না। আমি চুপ করে থাকি। মুভি শুরু হওয়ার সাথে সাথেই ধীরে ধীরে তাকে আমাকে আলগা হতে দিই। তার পেশিগুলো শিথিল হলেও সে এখনও সজাগ। আমি বাজি ধরতে পারি এই মুহূর্তে সে ধরা পড়ার ভয়। আমাদের কিছুক্ষণ আগের কথোপকথন আর মুভির ভয়ের মিশ্রণে অ্যান্ডোরফিনে ভেসে যাচ্ছে। মুভির শুরুর দৃশ্যটি ভয়ঙ্কর মুহূর্তেই পরিবেশ তৈরি করে দেয়। অ্যাডির আমার আঁকড়ে থাকা হাত থেকে বেরিয়ে যেতে ছটফট করে, তার উরু শক্ত করে চেপে ধরে রাখে। আমি 20 মিনিট যেতে দেই, মুভি আস্তে আস্তে ভয়ের মাত্রা বাড়ায়, কিন্তু আমি সেদিকে মন দিই না। আমার সব মনোযোগ অ্যাডির ওপর। তার বিস্ফোরিত চোখ স্ক্রিনের উপর আটকানো, তার শ্বাস দ্রুত হচ্ছে, বুকের ভেতর হৃদস্পন্দন গর্জন করছে। প্রথম জাম্প স্কারে সে হেসকি তোলে, প্রায় নিজের চামড়া থেকে লাফিয়ে বেরিয়ে আসে। ফ্ল্যাশিং লাইটের নিচে আমি দেখি তার ত্বক লালচে হয়ে যাচ্ছে আর তার কপালের কাছে ঘামের ছোট ফোঁটা জমছে। তুমি আসলেই দেখছো? সে জিজ্ঞেস করে, তার কণ্ঠ ফিসফিস করে বের হয়। হ্যাঁ, আমি গম্ভীর ক্ষুধায় ভরা কণ্ঠে বলি। তার শ্বাস থেমে যায় আর চোখ ধীরে ধীরে আমার দিকে সরে আসে। তার গোলাপি ঠোঁট ফাঁক হয়ে যায় আর সে আমার দিকে খোলা আগুনের দৃষ্টিতে তাকায়। আমি নিচের ঠোঁট জিভ চালিয়ে দেই, অপেক্ষা করি যতক্ষণ না তার দৃষ্টি আমার জিভের দিকে স্থির হয়। তারপর নরম কাপড়ের ড্রেস মুঠো করে ধরে হাঁটুর উপরে পর্যন্ত টেনে তুলি। থামাও, সে দমবন্ধ গলায় বলে, কিন্তু আমি শুনি না। সে আমাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তার ছোট্ট হাতগুলো আমার হাতের সাথে পেরে ওঠে না। একটা নিষ্ঠুর ইচ্ছায় আমি তার উরুর ভাঁজে 2 হাত ঢুকে তা আলাদা করে ফেলি।
তার হাত আমার বাহুতে আঁকড়ে ধরে যেন আমাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে আসলে প্রতিরোধ করে না। এমনকি যখন আমি তার পা এতদূর পর্যন্ত ছড়িয়ে দেই যে প্রতিটি পা আমাদের দুই পাশের সিটের উপর রাখা থাকে। তুমি কি করছো? সে হাহাকার করে আমার হাতের দিকে ভয়ে ভরা দৃষ্টিতে তাকায়। আমি তার হাত তুলে তার চোয়াল ধরে তার মুখ স্ক্রিনের দিকে ফিরিয়ে দিই। মুভিটা দেখো, আমি গর্জে উঠি। মুভিতে এক অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে, অ্যাডির মনোযোগ সরিয়ে নেয়, আরেকবার তাকে ভয় পাইয়ে দেয়। সে আতঙ্কে চিৎকার করে স্ক্রিন থেকে সরে গিয়ে আমার বুকে ঢুকে যায়। আমি গুঙিয়ে উঠি, আর তার চাপে আমার শক্ত জিনিসটা এমনভাবে লেগে থাকে যে আনন্দ আর ক্ষুধায় আমি অন্ধ হতে বসি। আমার আঙুলের ডগা তার মসৃণ উরুর উপর দিয়ে চলে যায়, তাতে সে অস্থিরভাবে আমার স্পর্শের সাথে মিশে যায়। মুভির ভয়ের সঙ্গীত চরমে ওঠে। তার হৃদস্পন্দন আরও দ্রুত হয়ে যায় যখন পর্দায় কাউকে দানব তাড়া করে। জেড, সে দম বন্ধ হয়ে আসা গলায় মিনতি করে এমন কিছুর জন্য যা সে মুখে আনতে পারে না। আমি নিচের দিকে তাকাই, তার নগ্নতা দেখে গুঙিয়ে উঠি। তোমার জন্য ভালো হবে না, আমি ভাবনা করি। সে শক্ত হয়ে যায়। কেন? আমি আলতো করে তার ভিজে থাকা অংশে আঙুল ছুঁই, তার রস আঙুলে জমতে দেখে আনন্দ পাই, কিন্তু আমি ছুঁয়ে দিয়ে তাকে প্রকৃত সুখ পাইয়ে দিই না। জেড, সে ক্ষুব্ধ কণ্ঠে বলে, এবার তার কণ্ঠে জোর আসে। আমি হাসি দেই, তবু দেই না। তুমি কি মুভিটা দেখছো অ্যাডিলিন? আমি কঠোরভাবে জিজ্ঞেস করি, আর যেন বলাতে বাধ্য করো না। তার চোখ স্ক্রিনের দিকে ফিরে যায়, আরেকটি হাহাকার বেরিয়ে আসে যখন পর্দায় দানবটি কাউকে নৃশংসভাবে খুন করে। তার শরীর কেঁপে ওঠে, আমি গুঙিয়ে উঠি। আঙুল দিয়ে তাকে পুরোপুরি অনুভব করতে ইচ্ছে করে। আমি তার ঘাড়ে জিভ চালিয়ে দেই। তার জুঁই ফুলের সুবাস শুঁকতে শুঁকতে তার ঘামের নোনতা স্বাদ নেই। সে এতটাই সুস্বাদু, আমার মুখে পানি এসে যায়, কিন্তু আমি নিজেকে আটকাই। তার চুপচাপ মিনতির কাছে নত হয়ে আমি মধ্যমার প্যাড আস্তে আস্তে ঘোরাই, ঠিক যতটুকু চাপ দিলে তার মাথা পেছনে ছিটকে যায় আনন্দে। এইবার যখন সে আমার নাম ফিসফিস করে, সেটা সুখে ভরা। মুভি চিৎকারে সে আবার কেঁপে ওঠে, সোজা হয়ে যায়। কেউ এসে যেতে পারে, সে কেঁপে কেঁপে বলে। আমি অবহিত করে যাই। আমি তার হাঁটু চেপে ধরি, তাতে তার চোখ উল্টে যায়, ঠোঁট থেকে কামনায় ভরা আরেকটি শব্দ বেরিয়ে আসে। আমি তাকে বলি, যখন ভাবো যে কেউ আসতে পারে আর তোমাকে এভাবে এই অবস্থায় দেখতেই ফেলতে পারে, সেটা কি তোমাকে উত্তেজিত করে? সে মাথা নাড়ে, সত্য অস্বীকার করে, যেমন করে নিজের চাহিদাকেও। আমি আমার কাজ দ্রুত করতে থাকি। তার শ্বাস ভারী হয়, তার কাতরানি তীব্র হয় যখন সে মুভির ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায়। আমি তার চেহারা দেখতে থাকি। হঠাৎ আমি আঙুল বের করেই তার মুখ শক্ত করে ধরে ফেলি। সে কেঁদে ওঠে ব্যথায় আর হঠাৎ শূন্যতায়। তার ঠোঁট থেকে বেরিয়ে আসে একটি আর্তনাদ। আমি কি বলেছিলাম? তার বুক ওঠানামা করে। মুভি দেখতে সে ফিসফিস করে উত্তর দেয়, তুমি শুনছিলে? আমি গর্জাই, না দুঃখিত, সে নিচু গলায় বলে। তাকে ক্ষমা করে দিয়ে আমি আবার আমার কাজ করতে থাকি। এবার সে দীর্ঘশ্বাস ছাড়ে, কিন্তু তার চোখ স্ক্রিনের দিকেই থাকে। ভালো মেয়ে, আমি প্রশংসা করি। এবার আমি তার ড্রেসটা হালকা বুকের থেকে সরিয়ে নিই। আমার স্পর্শে তার চোখ আধা বন্ধ হয়ে আসে, কিন্তু স্ক্রিন থেকে সরে না। আমি তার ঘাড়ে কামড়াই আর তার কানে প্রশংসার কথা ফিসফিস করি। আমি চাই এবার সে আমাকে পুরোপুরিভাবে অনুভব করুক। পর্দায় দানবের ভয়াবহ উপস্থিতি তার হার্টবিট বাড়িয়ে তোলে। জেড, প্লিজ, সে মিনতি করে। আমি তার গলাটা চেপে ধরি। তার মুখ লাল হয়ে যায়, শ্বাস ছোট হয়ে আসে। ওহ গড, সে তীক্ষ্ণ শ্বাস নেয়। হ্যাঁ, আমি তোমার গড। জেড, সে চিৎকার করে। তার পিঠ বেঁকে যায়, সে কাঁপতে থাকে। আমি থামি না। সে কাঁপতে কাঁপতে আমার হাত দূরে সরানোর চেষ্টা করে। ও মাই গড, জেড, থামাও, সে চিৎকার করে। যখন তার সহ্যসীমা পার হয়ে যায়, সে আমার হাত টান দিয়ে সরিয়ে দেয়। শেষমেশ আমি হাত বের করি। সে রাগ, লজ্জা আর সন্তুষ্টির মিশ্রিত অভিব্যক্তি নিয়ে তাকায়। বিশ্বাস হচ্ছে না আমরা এটা করলাম, সে ফিসফিস করে বলে। তুমি দারুণ লাগছে। আমি বলি, তার ফিসফিস থামিয়ে দিই। সে চুপ করে যায়। তাহলে তুমি শুধু দিনে আমাকে ভয় পাও আর শুধু তখন আমাকে ভালোবাসো যখন আমি তোমার কাছে থাকি। সে ঘুরে দাঁড়ায়, চোখে আগুন নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না। এখনও না। আমি হাসি দেই। চলো ছোট্ট ইঁদুর, যথেষ্ট সময় নষ্ট করেছো।
এখন কিছু উত্তর খুঁজে বের করা যাক। আমি দরজার দিকে এগিয়ে যাই, তবুও তার ফিসফিস করে বলা বাজে লোক শুনতে পাই, যা আমাকে আনন্দ দেয়।